সরকারের অবস্থা নিয়ে জনগণের মাঝে হতাশা সৃষ্টি হয়েছে। মন্তব্য তারেক রহমানের নির্বাচনের তারিখ ঘোষণার দাবি। পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। উদ্যোক্তা তৈরির সুযোগ করে দিতে ক্ষুদ্র ঋণের জন্ম, বললেন প্রধান উপদেষ্টা। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবন উদ্বোধন। আজকের মধ্যে অন্তর্বর্তী প্রশাসন গঠন সহ 5 দফা দাবি 7 কলেজের শিক্ষার্থীদের। সোমবার থেকে মাঠে নামার হুঁশিয়ারি। আগামী রোববারের মধ্যে যদি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি না হয় তাহলে 19 মে সোমবার থেকে আমরা আবার মাঠের কর্মসূচিতে যেতে বাধ্য হব। স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাক সহ বেশ কিছু পণ্য প্রবেশে ভারতের নিষেধাজ্ঞা। ব্যবহার করা যাবে সে দেশের 2টি সমুদ্র বন্দর। বড়পুকুরিয়া খনির ময়লাযুক্ত পানি থেকে কয়লার গুঁড়ো সংগ্রহ করছেন 3 শতাধিক নারী। সেই আয় দিয়ে চলছে সংসার। ভারত পাকিস্তান সীমান্তে বাংকার তৈরিতে ব্যস্ত জম্মু কাশ্মীরের মানুষ। পরমাণু যুদ্ধের আশঙ্কা থামিয়েছে ওয়াশিংটন, দাবি ট্রাম্পের। এবং সংযুক্ত আরব আমিরাতকে 27 রানে হারালো বাংলাদেশ। তামিমের পর দ্বিতীয় বাংলাদেশ হিসেবে টি-20তে ইমনের সেঞ্চুরি। দেখছিলেন শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। এবারে পুরো খবর। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে জনগণের মাঝে হতাশা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে এনডিএম এর 8ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। প্রশ্ন রাখেন, অন্তর্বর্তী সরকারের 10 মাস পেরিয়ে গেল, এখনো কেন জুলাই আন্দোলনে হতাহতদের তালিকা করতে পারেনি? নিয়াজ মোর্শেদের রিপোর্ট। শনিবার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে আয়োজন করা হয় রাজনৈতিক দল এনডিএম এর 8ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন দেশের কূটনীতিক সহ নাগরিক সমাজের প্রতিনিধিরাও অংশ নেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। দেশ এখন যা চায় তাহলে একটি স্পষ্ট আপসহীন নির্বাচনের রোডম্যাপ। যদি তা দেয়া না হয় আমরা তা আদায় করে নেব। শান্তিপূর্ণভাবে যদি সম্ভব হয় প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে। দেয়াল তৈরি করার জন্য বিভিন্নভাবে প্রপাগান্ডা চলছে, এগুলোকে মোকাবেলা করতে হবে ঐক্যবদ্ধভাবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 10 মাস পার হয়ে গেলেও জুলাই আন্দোলনে হতাহতদের তালিকা তৈরি করতে না পারায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন তিনি। গণ অভ্যুত্থানের সরকার রাষ্ট্র ক্ষমতায় থেকে 10 মাসেও যদি জুলাই আগস্টের শহীদদের তালিকা চূড়ান্ত না করতে পারে, না করা যায়, তাহলে সেটি সরকারের সক্ষমতা বহন করে কিনা আজকের সম্মানিত সকল উপস্থিতির সামনে আমি প্রশ্নটি রেখে যাচ্ছি। পরিস্থিতি ঘোলাটে না করে অতি দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলবো, পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা না গেলে পতিত পলাতক স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে। বলেন, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে দেশে অস্থিরতা বাড়ছে, আর এই অস্থিরতা বাড়লে সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে না। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। এনসিপি সংশ্লিষ্ট 2 উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তার দায়িত্বে থাকা ডক্টর খলিলুর রহমানকে অন্তর্বর্তী সরকার থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সমুদ্র বন্দর, নদী বন্দর করিডোরের ম্যান্ডেট নয়, অন্তর্বর্তী সরকারের কাজ শুধু নির্বাচন করা বলেও দাবি তার। বলেন, নির্বাচনের দাবিতে অন্তর্বর্তী সরকারকে ঘেরাও করতে হলে তা হবে জাতির জন্য দুর্ভাগ্য। সম্মান বজায় রাখতে প্রধান উপদেষ্টাকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। সাইফুল রিপনের রিপোর্ট। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় শনিবার খুলনার সার্কিট হাউস ময়দানে খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে সমাবেশ করে বিএনপির 3 অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সমাবেশে সামনের নির্বাচন বানচাল ঠেকাতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা। নতুন রাজনৈতিক দল এনসিপির সমালোচনা করে তাদের সংযত হতে হুঁশিয়ারি দেন নেতারা। এই নির্বাচনী ঘোষণা করা না হয়, এই যুব সমাজ কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে। ইনশাআল্লাহ বেফাস মন্তব্য করবেন না,
বেফাস মন্তব্য করলে কিন্তু বাংলাদেশের জনগণ উপযুক্ত জবাব দেবে। জাতীয়তাবাদী যুবগণ রাজপথে থেকে কিন্তু এই জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ঢাকায় রাজনৈতিক মৃত্যুর পর দিল্লিতে দাফন হয়েছে আওয়ামী লীগের। এ সময় তিনি ডক্টর খলিলুর রহমানকে বিদেশি নাগরিক দাবি করে তার হাতে জাতীয় নিরাপত্তার দায়িত্ব দেয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। তাকে সহ নতুন রাজনৈতিক দল সংশ্লিষ্ট 2 উপদেষ্টার অপসারণ দাবি করেন। যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান তাহলে সেই এনসিপি মার্কা 2 জনকে পদত্যাগ করতে বলুন। যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন। আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয় নিজে পদত্যাগ করবে, না হয় আপনি তাকে বিদায় করবেন। এই দেশের নিরাপত্তা সংক্রান্ত কোন জাতীয় দায়িত্ব বিদেশি নাগরিকের হাতে থাকতে পারে না। বিচার ও সংস্কারের নামে গণতন্ত্রের যাত্রাকে কণ্ঠকাকীর্ণ না করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। সম্মানের সাথে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করুন ডিসেম্বরের মধ্যে। যদি কোনোদিন নির্বাচনের দাবিতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘেরাও করতে হয়, তা হবে আমাদের জাতির জন্য একটি দুর্ভাগ্য। 3 অঙ্গ সংগঠনের কর্মসূচির মধ্য দিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়তে নীতি নির্ধারণে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে চায় বিএনপি। পাশাপাশি দীর্ঘদিনের ভোটাধিকার বঞ্চিত তরুণ প্রজন্মের ভোটাধিকার নিশ্চিত করতে চায় দলটি। সাইফুল রিপন, দেশ টিভি, সার্কিট হাউস ময়দান, খুলনা। ক্ষুদ্র ঋণের জন্য আলাদা ব্যাংক ও নতুন আইন প্রণয়নের নির্দেশনা দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, মাইক্রো ক্রেডিট ব্যাংক হবে একটি সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান, যা মুনাফা ভিত্তিক বাণিজ্যিক ব্যাংক নয়। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA ভবন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, ক্ষুদ্র ঋণ ধীরে ধীরে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বর্তমানে ব্যাংকিং খাতের প্রায় 10% সম্পদ রয়েছে মাইক্রো ক্রেডিটের। মাইক্রো ক্রেডিট হাঁটি পাপা করে আজকে অনেক দূরে গিয়েছে। বর্তমানে আমাদের ব্যাংকিং খাতের প্রায় 10% স্থান সমপরিমাণ অ্যাসেট আছে মাইক্রো ক্রেডিট সেক্টরে। এবং সবচেয়ে বড় কথা যেটা, ব্যাংকিং খাতে যে জায়গাগুলোতে দুর্বলতা, মাইক্রো ক্রেডিট খাতে কিন্তু সেই জায়গাগুলোতে শক্তিশালী একটা অবস্থান আছে। আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ক্ষুদ্র ঋণের জন্য নতুন আইনে আলাদা ব্যাংক তৈরি করতে হবে, যার লক্ষ্য মুনাফা অর্জন নয়, স্বল্প আয়ের মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। মাইক্রো ক্রেডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে। এটা আইনের কথা আবাসিক নীতি আমরা পাচ্ছি এখানে। এটা পরিষ্কারভাবে এটা নতুন একটা ব্যাংক হতে হবে, নতুন আইনে লাইসেন্সের মধ্যে, আইনের মধ্যে থাকবে এটা একটা সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান হবে, অর্থাৎ মালিক এর কাছ থেকে কোনো মুনাফা নিতে পারবে না। এই পুরো গ্রামীণ মাইক্রো ক্রেডিট গ্রামীণ ব্যাংক সৃষ্টি হওয়ার মূলে যেটা ছিল, এটার আইডিয়া যে মানুষ মাত্রই উদ্যোক্তা। ডক্টর ইউনূস আরো বলেন, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু বাংলাদেশের জন্য নয়, পৃথিবীতে দৃষ্টান্ত হিসেবে কাজ করছে। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু যে বাংলাদেশের জন্য কাজ করেছে তা না, এটা আন্তর্জাতিকভাবে অনেক দেশের সহায়ক হয়েছে, সাহায্য করেছে যে জিনিসটা করে দেওয়ার জন্য। তো সেটার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিকে, যেটা পৃথিবীতে একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য, একটা অধ্যায় সৃষ্টি করার জন্য। প্রকৃত ব্যাংক বলে দাবিদাররা লুটপাট করে পালিয়ে গেলেও ক্ষুদ্র ঋণের 1 পয়সাও লোপাট হয়নি বলে জানান প্রধান উপদেষ্টা। মাইক্রো ক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখতেছেন, পয়সা কেউ মারে নাই, কেউ পালিয়ে যায় নাই, সেগুলো প্রতিটি পয়সা আছে, তাদের জমা টাকা আছে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DSCC এর নির্বাচিত মেয়র হিসেবে তার শপথ পাঠের ব্যবস্থা নিতে 1 মাস সময় বেঁধে দিয়েছেন বিএনপি নেতা ইশফাক হোসেন। শনিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এর আগে ঢাকাবাসীর ব্যানারে বিক্ষোভ করেন তার সমর্থকরা এবং নগর ভবনে তালা ঝুলিয়ে দেয়। এতে বন্ধ হয়ে সব নগর ভবন কেন্দ্রিক সেবা কার্যক্রম। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট।
দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথের মাধ্যমে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন থেকে সচিবালয় অভিমুখে লং মার্চ করেন ইশরাকের সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা। শনিবার তৃতীয় দিনের মতো ঢাকাবাসী ব্যানারে বিক্ষোভ করেন তার সমর্থকরা। এ সময় আদালতের রায়ে নির্বাচন কমিশন থেকে গ্যাজেট হওয়ার পরেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ক্ষমতায় বসতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব গড়িমসি করছে বলে অভিযোগ করেন ইশরাক হোসেনের সমর্থকরা। গ্যাজেট পাস হওয়ার পরও তাকে শপথ পড়তে দিচ্ছে না এবং তাকে বসাচ্ছে না। এখনো আমরা চাচ্ছি যত দ্রুত তাকে শপথ পড়ায় বসাবে। ওয়াসার থেকে নিয়ে সুয়ারেজ লাইন পর্যন্ত আমাদের প্রত্যেকটা রাস্তার অলিগলি আমাদের এই নগর ভবনের দায়িত্বে না থাকায় আমাদের বিলম্বিত হচ্ছে। পরে এদিন সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ইশরাক হোসেন। এরপর আগামী 1 মাসের মধ্যে নির্বাচিত মেয়র হিসেবে শপথ পাঠের ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আদালতের রায়ের আলোকে নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট পরবর্তী শপথ পাঠ ও দায়িত্ব গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করছি। গ্যাজেট প্রকাশের 20 দিন হয়ে গিয়েছে, এখন পর্যন্ত আমাকে শপথ গ্রহণ করানোর জন্য কোনো ধরনের পদক্ষেপ বর্তমান সরকার নেয় নাই, যেটি কিনা তাদের এখতিয়ারে পড়ে। বর্তমান সরকার বলতে স্থানীয় সরকার বিভাগকে বোঝানো হচ্ছে। এর আগে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না দেয়া পর্যন্ত লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দেন ইশরাকের নেতাকর্মীরা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ঢাকা সিটি কর্পোরেশনে অবাঞ্ছিত ঘোষণা করলাম। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। আগামীকালের মধ্যে স্বতন্ত্র সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি না হলে সোমবার থেকে আন্দোলনে নামার আলটিমেটাম দিয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। শনিবার বিকেলে ইডেন কলেজ গেটে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় আগামী 1 মাসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি সহ 5 দফা দাবি জানান শিক্ষার্থীরা। মোহাম্মদ আলাউদ্দিনের প্রতিবেদন। বছরের শুরুতেই অধিভুক্ত 7 কলেজকে আলাদা করার কথা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলেজগুলোকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা থাকলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এমন পরিস্থিতিতে ইডেন মহিলা কলেজ গেটে সংবাদ সম্মেলন করেন 7 কলেজের শিক্ষার্থীরা। এ সময় 1 মাসের মধ্যে নতুন সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি সহ 5 দফা দাবি জানান তারা। মাননীয় পরিকল্পনা উপদেষ্টার আশ্বাসের প্রতি সম্মান রেখে এ সংবাদ সম্মেলন থেকে আমরা 5 দফা দাবি তুলে ধরছি। আগামী 1 মাসের অর্থাৎ আগামী 16 জুন 2025 খ্রিস্টাব্দ এর মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করতে হবে। সেই সঙ্গে রোববারের মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়টির অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারির দাবিও জানায় শিক্ষার্থীরা। অন্যথায় 19 মে থেকে শান্তিপূর্ণভাবে মন্ত্রণালয় ঘেরাওয়ের কথা জানায় তারা। আগামী রোববারের মধ্যে যদি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে 19 মে সোমবার থেকে আমরা আবার মাঠের কর্মসূচিতে যেতে বাধ্য হব। এছাড়া আগামী 5 কার্যদিবসের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রূপরেখা ও লোগো প্রকাশ এবং নতুন অর্থ বছরের বাজেটেই নবগঠিত বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থ বরাদ্দের দাবি জানায় শিক্ষার্থীরা। অর্থ বরাদ্দ দিতে হবে। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শামু হত্যা মামলায় গ্রেপ্তার 3 আসামিকে 6 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এদিন দুপুরে কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান তাদের 10 দিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের 6 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তবে এই সময় আসামি পক্ষের কোনো আইনজীবী ছিল না। এদিকে ডিপির কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। চাঞ্চল্যকর মাগুরায় আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আর খালাস পেয়েছেন হিটু শেখের 2 ছেলে ও স্ত্রী। শনিবার মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই মামলার রায় দেন। মাত্র 14 কার্যদিবস শেষে এই হামলার রায় দিলেন আদালত। তবে এই রায়ে অসন্তোষ জানিয়েছে আসিয়ার পরিবার। সহকর্মী পঙ্কজ রায়ের পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। বোনের বাড়িতে গিয়ে চলতি বছরের 6 মার্চ ধর্ষণ ও নির্যাতনের শিকার হয় আসিয়া।
13 মার্চ ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় দেশ জুড়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে শনিবার এই মামলার রায় ঘোষণা করে মাগুরা জেলা নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। রায়ে প্রধান আসামি হিটু শেখের ফাঁসির আদেশ দেয়া হয়। তিনি আসিয়ার বোনের শ্বশুর। হিটু শেখের 2 ছেলে ও স্ত্রীকে খালাস দেয়া হয়। আজকে এই বিজ্ঞ বিচারিক আদালত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কিছুক্ষণ পূর্বে এই ঘোষিত রায়ের মাধ্যমে আসামি হিটু শেখকে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009-2 ধারায় দোষী সাব্যস্ত ক্রমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন। তবে রায় পর্যালোচনা করে পরে আপিল বিভাগে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। রায়ের কপি পাওয়ার পরে পর্যালোচনা করে উপযুক্ত কর্তৃপক্ষের সাথে আলোচনা এবং ইনস্ট্রাকশনসের ভিত্তিতে প্রয়োজনে উচ্চ আদালতে ওই অ্যাকুইটেড অ্যাকিউজদের কনসার্নে অ্যাপিল করা হয়। তবে এ রায়ে সন্তুষ্ট নন আসিয়ার পরিবার। 3 জনকে খালাস দেয় নারাজ তারা। আমি খুশি হইনি, কারণ আমার একটা বুদ্ধি 2টি মেয়ে নষ্ট করছে। আমার সহযোগিতা মূলত অনেক বেশি আমরা খুশি হলাম। কিভাবে আমি হাইকোর্টের কাছে আবেদন করতেছি যাতে তার শাস্তি হয়। গত 15 মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মূল আসামি হিটু শেখ। 13 এপ্রিল 4 আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন এ মামলার তদন্তকারী কর্মকর্তা। রাষ্ট্রপক্ষের মতে এটি শুধু মামলা শেষ নয়, বরং নির্যাতনের বিরুদ্ধে জিরো টলারেন্স বার্তা। বিচারে দেরি হলেও ন্যায় বিচার শেষমেশে আসে। এই রায় তারই বাস্তব প্রমাণ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাক সহ বেশ কিছু পণ্য প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। শনিবার ভারতের বাণিজ্য শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর এক বিবৃতিতে তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের কিছু নির্দিষ্ট পণ্য ভারতের স্থলবন্দর দিয়ে আসায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এর প্রেক্ষিতে বাংলাদেশ থেকে কোনো তৈরি পোশাক ভারতের কোনো স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে দেয়া হবে না। কেবল ভারতের 2টি সমুদ্র বন্দর দিয়ে বাংলাদেশি তৈরি পোশাক সে দেশে যেতে পারবে। এতে আরও বলা হয়েছে, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের কোনো শুল্ক পয়েন্ট এবং এর পাশাপাশি পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি শুল্ক পয়েন্ট দিয়ে ফলের স্বাদযুক্ত পানীয়, কার্বোনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাবার, তুলার বজ্র, প্লাস্টিকের পণ্য এবং কাঠের আসবাবপত্র আমদানি করা যাবে না। বিদেশে পাচার করা অর্থ ফেরত আনতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এদিকে ভঙ্গুর অর্থনীতির স্থিতিশীলতার পেছনে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে মনে করেন রাষ্ট্রদূত মোহাম্মদ তারেক আহমেদ। দুবাইয়ে মতবিনিময় সভায় তারা একথা বলেন। আশিক ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন রায়হান কবির শুভ্র। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। স্থানীয় সময় বৃহস্পতিবার যৌথভাবে এ সভার আয়োজন করে জনতা ব্যাংক ও ইসলামী ব্যাংক। এ সময় বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন গভর্নর। এজন্য বিদেশি ল ফার্ম নিয়োগ করা হবে বলেও জানান তিনি। বাইরে চলে গেছেন সরকারের বর্তমান মেয়াদে অর্থ পাচারকারীদের বিচার কার্যক্রম পুরোপুরি শেষ করা সম্ভব না হলেও জবাবদিহিতার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দেন গভর্নর। এই ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে এই বিচার কার্য শেষ করে যাওয়া সম্ভব নয়, আইনগতভাবে এটা সম্ভব হবে না, কিন্তু আমরা একটা ইরিভার্সিবল প্রোগ্রেস করতে চাই, যেটাকে থেকে পিছিয়ে আসতে পারবে না, চাইলে পরে সামনের দিকে নিয়ে যেতে পারবে। এটা আমরা করে যাব। প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে পাচার হওয়া অর্থ ফেরাতে প্রবাসীদের সহযোগিতা চান তিনি। মতবিনিময় সভায় আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ, দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামান, জনতা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মুজিবুল হক ও ইসলামী ব্যাংক বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ওমর ফারুক উপস্থিত ছিলেন। গেল 9 মাসের ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করার ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত মোহাম্মদ তারেক আহমেদ। আমরা ইম্পোর্ট এক্সপোর্টের যে গ্যাপ সেটি মিটিয়ে, রেমিটেন্সের মাধ্যমে সেটি মিটিয়ে আমরা রিজার্ভটাকে কিন্তু ধীরে ধীরে বাড়িয়ে নিচ্ছি।
এখন $27 বিলিয়ন উপরে চলে গিয়েছে। ইনফ্রাস্ট্রাকচার আমরা এই গত 9 মাসের মধ্যে পৌঁছাতে পেরেছি, যে আপনাদের যেসব সমস্যাগুলো সমাধান করা সম্ভব সেটা শীঘ্রই করে ফেলবো আমরা। আর কনসাল জেনারেল বলেন, প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে চার্জ মওকুফ বা পরিমাণ কমালে রেমিটেন্স প্রবাহ বাড়বে। এছাড়া এটিএম সেবা বাড়ানোর কথাও বলেন তিনি। এ সময় বিমানবন্দরে হয়রানি, খেলাপি ঋণের বিরুদ্ধে ব্যবস্থা, রেমিটেন্স পাঠাতে চার্জে রাষ্ট্রীয়ভাবে ভর্তুকি দেওয়ার ব্যাপারে মতামত ও অভিযোগ জানান প্রবাসীরা। এদিকে সংযুক্ত আরব আমিরাত সফরে দেশটির কয়েকটি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন গভর্নর আহসান এইস মনসুর। নিউজ ডেস্ক, দেশ টিভি। মার্কিন শুল্কনীতি বিশ্ব অর্থনীতির জন্য বিষাক্ত বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো এবং অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য শনিবার সকালে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক এবং বাংলাদেশের কর্মপরিকল্পনা শীর্ষক সেমিনারে তিনি কথা বলেন। ব্যবসায়ীরা বলছেন, মার্কিন শুল্কনীতির দুর্যোগে টিকে থাকাই এখন দায়। অবশ্য বাণিজ্য মন্ত্রণালয়ের দাবি শুধু বৈঠক নয়, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি মোকাবেলায় নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এমএআজমের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক এবং বাংলাদেশের কর্মপরিকল্পনা শীর্ষক সেমিনারে অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। শুরুতেই যুক্তরাষ্ট্রের শুল্ক নীতিকে বিশ্ব অর্থনীতির জন্য বিষাক্ত হিসেবে আখ্যা দিয়ে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ভয়ের কিছু নেই, দুর্যোগের পরে সুযোগের অপেক্ষায় থাকতে হবে। টক্সিক বললে পরে বাংলায় হবে একটা বিষাক্ত, তেজস্ক্রিয় বলতে পারেন। বিষাক্ত শুল্ক চিকিৎসা। যখন কোনো ধরনের দুর্যোগ আসে, দুর্যোগকে সুযোগ হিসেবে দেখতে হবে। আমি মনে করি যে সমস্ত অনেক দিনের জমে থাকা সংস্কারের কথা আমরা বলে থাকি, এইগুলোকে করার এইটি সুযোগ, এটি উচিত সময়। তবে ব্যবসায়ী নেতারা জানান, কাঁচামাল ও তেল গ্যাসের মূল্য বৃদ্ধি আর অপরদিকে মার্কিন পারস্পরিক শুল্ক সুযোগ আসার আগেই ধ্বংস করে দিচ্ছে দেশের ব্যবসা। দুর্যোগ আর সুযোগের ব্যাপারটা হলো যে দুর্যোগে তো টিকে থাকতে পারবো না, যদি টিকে থাকতাম তাহলে সুযোগ নিয়ে কথা বলতাম। আমেরিকা কিন্তু এলএনজির জন্য, এলএনজি এক্সপোর্টের জন্য খুব একটা মানে বড় প্লেয়ার। তো আমরা সেই জায়গায় এলএনজি ইম্পোর্টটা তাদের দিকে কিছুটা রিডাইরেক্ট করতে পারি। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান জানান, রাষ্ট্রীয়ভাবে দফায় দফায় বৈঠক হয়েছে যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে। আরও কার্যকর পদক্ষেপ নিয়েও ভাবছেন তারা। এই প্রথম নেগোসিয়েশন রাউন্ডে এটাকে আমরা তুলব। এটার একটা স্ট্যাটিস্টিক্স, বিশেষ করে আমরা থার্ড কান্ট্রি থেকে ইউএস ব্র্যান্ড কি কি কিনি বা আমরা সার্ভিসেও কি কি ইয়ে করি, এইটাকে যদি তারা কনসিডার করে তাহলে আর এটার ব্যাপারে আমরা তেমন কিছু করবো। তার ভিত্তিতে তো হচ্ছে, ডিরেক্ট হোক ইনডিরেক্ট হোক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপ করেন। দেশটি বাংলাদেশি তৈরি পোশাকের সবচেয়ে বড় ক্রেতা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। বড়পুকুরিয়া কয়লা খনি বাংলাদেশের একমাত্র বাস্তবায়িত কয়লা খনি। এখানে কর্মসংস্থান হয়েছে অনেকের। তবে এখানকার নির্গত ময়লাযুক্ত পানি থেকে কয়লার গুঁড়া সংগ্রহ করেন 3 শতাধিক নারী, যা বিক্রি করে সামান্য আয় দিয়ে চলে তাদের সংসার। সহকর্মী মোহাম্মদ হারুনুর রশিদের তথ্যছবিতে জানাচ্ছেন সালমা জাহান। বড়পুকুরিয়া কয়লা খনির প্রায় 1600 ফিট নিচ থেকে কয়লা উত্তোলনের সময় ভূগর্ভে পানি জমে যায়। সে পানি বড় বড় পাম্পের মাধ্যমে উপরে তুলে এনে ড্রেনের মাধ্যমে বাহিরে নিষ্কাশন করা হয়। সেই ড্রেনের মুখে বিভিন্ন কায়দায় পানিতে থাকা কয়লার গুঁড়া সংগ্রহে সারাদিন পালাক্রমে কাজ করেন 315 জন নারী কর্মী। প্রতিদিন 2 শিফটে 90 জন কাজ করেন। সপ্তাহে একজন একদিন কাজ করার সুযোগ পায়। টানা 12 ঘন্টা পানিতে থেকে প্রতিদিন প্রায় 3 থেকে 4 মণ কয়লার গুঁড়া সংগ্রহ করতে পারে একটি দল। স্থানীয় কয়লা ব্যবসায়ীদের কাছে প্রতি মণ কয়লা 350 থেকে 400 টাকায় বিক্রি করেন তারা। সপ্তাহে একদিন কাজ করে একজন নারী আয় করেন 300 থেকে 400 টাকা। আমরা এই কয়লা তুলি, প্রায় 3 মণ 4 মণ 5 মণ এরকম। একটা গরু 2 ভাগ হসি, দিনে 24 ঘন্টা, 7 দিন পর পর একদিন। কি করে খাই তো কয়লা মালা তুলি এতে কষ্ট মষ্ট করে চলি। এখন এই যে কুড়ি খাবার নাগে কষ্ট, গরিব মানুষ কি করবো এখন, এই তারের জন্য এসে আমাকে পড়ে থাকবে না।
পরে ব্যবসায়ীরা এসব কয়লা শুকিয়ে প্রতিমণ 400 থেকে 450 টাকা পর্যন্ত ইটভাটা মালিকদের কাছে বিক্রি করে থাকেন। আমরা কিনি আমাদের জায়গা মতো রাখি দিয়ে, এখন আমাদের কাছ থেকে ভাড়া আলাদা আসি করে নিয়ে যায়। আমরা 300, 350, 400 এরকম মনে কিনি। এখান থেকে চাষ হওয়ার পরে ভাটায় যায় এখানে সেটা জ্বালানি হিসেবে ব্যবহার করে। জীবিকার তাগিদে কাজ চালিয়ে যাচ্ছেন অসহায় এই নারীরা, যা সংসারের প্রয়োজনের চেয়ে অতি স্বল্প। নিউজ ডেস্ক, দেশ টিভি। নওগাঁর বদলগাছিতে পোশাক কারখানায় উচ্ছিষ্ট কাপড় বা ছুট দিয়ে পাপোশ বানানোর কারখানা গড়ে তুলেছেন শাহিন হোসেন নামে এক যুবক। কারখানায় বেশিরভাগ শ্রমিকই নারী। এতে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন নারীরা, সেই সঙ্গে সংসারে ফিরছে সচ্ছলতা। কাজী কামাল হোসেনের রিপোর্ট, আরও জানাচ্ছেন নুসরাত শোভা। পোশাক কারখানার উচ্ছিষ্ট কাপড় বা ঝুট দিয়ে তৈরি হচ্ছে বাহারি নকশার পাপোশ। নওগাঁর বদলগাছি উপজেলার ভান্ডারপুর গ্রামের যুবক শাহিন হোসেন পড়াশোনা শেষ করে চাকরির পেছনে না ছুটে সিদ্ধান্ত নেন ব্যবসা করবেন। সেখান থেকেই আসে এই আইডিয়া। ঝুট কাপড় কিনে 12টি মেশিন দিয়ে শুরু করেন পথ চলা। পড়াশোনা শেষ করে কি করব, চাকরি পাইনি। পরে অনেক চিন্তা ভাবনা করে এক বড় ভাইয়ের পরামর্শে এই প্রতিষ্ঠানটি আমি মাত্র 12 জন শ্রমিক দিয়ে শুরু করি। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তার কারখানায় মেশিন রয়েছে 120টি, শ্রমিক 70 জন, যাদের বেশিরভাগই নারী। এতে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন তারা, সেই সঙ্গে সংসারে ফিরছে সচ্ছলতা। ঝুট ফেব্রিক্স থেকে দড়ি তৈরি করা হয়। দড়িটা প্রসেস অনুযায়ী আমাদের কাছে আসে, সেটা আমরা পাপোশ তৈরি করি বিভিন্নভাবে, বিভিন্ন সাইজের। কাজের ফাঁকে আমি এখানে এসে কাজ করি, আমার বাচ্চাকে লেখাপড়া করাই, আমার যা বেতন পাই তা দিয়ে আমার হাত খরচ চলে। সকাল 8টায় আমরা আসি, বাড়ির কাজ কাম শেষ করে আসে, সারাদিন পাপোশ তৈরি করি। এই উদ্যোগকে সব দিক থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। নারী উদ্যোক্তা হয় যে 5% সরল সুদে এবং পুরুষ উদ্যোক্তা হলে আমরা 6% সরল সুদে ঋণ দিয়ে থাকি। এর বাইরেও আমরা যেটা করি, যদি প্রোডাক্টের তারা মার্কেটিং করতে চায়, যদি কোনো জায়গায় ব্র্যান্ডিং করতে চায়, সেক্ষেত্রেও আমরা কিন্তু সুযোগ সুবিধা দিয়ে থাকি। এই শিল্পকে এগিয়ে নিতে বিদেশে রপ্তানির ব্যবস্থার পাশাপাশি সরকারের পৃষ্ঠপোষকতার দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।